শব্দের ভেতরে লুকিয়ে থাকে কত না অনুভূতি, কখনো আনন্দ, কখনো অবাক করা এক বিষাদ। এই তো সেই মুহূর্তগুলো নিয়েই বেঁচে আছে সাহিত্যের প্রতিটা চরিত্র, প্রতিটা গল্প। আমরা সেই অনুভূতিগুলোকে আবার ছুঁয়ে দেখি, ঠিক যেমন একসময় ছুঁয়েছিলাম রূপকথার পাতায়। চলুন আবার ডুব দিই গল্পের জগতে, যেখানে প্রতিটা শব্দ আপনাকে নিয়ে যায় এক নতুন অনুভবে। সাহিত্যম, শব্দের ভিতর গল্প আর গল্পের ভেতর জীবন। তখনই বারণ করেছিলাম গোরাকে সঙ্গে নিতে। ছোট ছেলেকে সঙ্গে নিয়ে কোনো বড় কাজে যাওয়া আমি পছন্দ করি না। আর ওই অপয়া বইখানা প্রেমের মিত্তিরের পাতালে 5 বছর, যখনই ওটা ওর বগলে দেখেছি তখনই জানি যে বেশ গলে পড়তে হবে। বেরিয়েছি সমুদ্র যাত্রায়, পাতাল যাত্রায় তো নয়। সুতরাং কি দরকার ছিল ও বই সঙ্গে নেবার? আর যদি নিতেই হয় তবে আমার বাড়ি থেকে পালিয়ে কি দোষ করলো? যত সব বিদঘুটে কাণ্ড ওই ছেলেটার। মনে মনে আমি চটেই গেলাম। শেষে কিন্তু ভড়কাতে হলো। জাহাজে উঠেই যখন বইয়ের কারণ ও ব্যক্ত করলে, আমাকে রেলিংয়ের এক পাশে ডেকে এনে চোখ বড় করে চাপা গলায় বললে, মেজো মামাকে বলবেন না কিন্তু, খুবই ভালো হয় জানেন, যদি জাহাজটা ডুবে যায়। আমি বললাম, কি ভালোটা হয়? আরে শটান পাতালে চলে যাওয়া যায় যে, এবং সেখানে। এই বলেই গোরা উৎসাহের সঙ্গে বইখানার পাতা উল্টাতে শুরু করে গোড়ার থেকেই। আমি ওকে বোঝাবার চেষ্টা করলাম যে নিতান্তই অকস্মাৎ প্রচণ্ড সাইক্লোন কিংবা বরফের পাহাড়ের ধাক্কা যদি না লাগে তাহলে সেরকম সুযোগ পাওয়াই যাবে কিনা সন্দেহ। আর সেই দুরাশা পোষণ করেই যদি ওই বই এনে থাকে তবে তো সে খুবই ভুল করেছে। কারণ আজকালকার নিরাপদ সমুদ্র যাত্রায় পাতালের ভ্রমণ কাহিনীকে কাজে লাগানো ভারী কঠিন। আমার কথায় সে দমে গেল। গুম হয়ে থেকে অবশেষে বললে, তাহলে কি কোনো আশায় নেই একেবারে? দেখছি না তো। নিষ্প্রিয় কণ্ঠে আমি জবাব দিই, তাছাড়া তুমি ব্যতীত জাহাজের এতগুলি প্রাণীর মধ্যে কারো ভুলে পাতালে যাবার শখ আছে বলেও আমার মনে হয় না। হ্যাঁ, বলেন কি? গোরা যেন আকাশ থেকে পড়ল। তা কখনো হয়? আপনি কি যেতে চান না পাতালে? আমি প্রবল বেগে ঘাড় নাড়লাম। পাতাল দূরে থাক, হাসপাতালেও না। কেউ কি মরতে যায় ওসব জায়গায়? ও আপনি মিথ্যে বলছেন। পাতালে যাওয়ার ইচ্ছা আবার হয় না মানুষের? আমার হয় না। আমাকে জানো না তুমি। আমি জানালাম, আমার পাতালে যাওয়ার ইচ্ছা হয় না, মোটর চাপা পড়বার ইচ্ছা হয় না, রেলে কাটা যাওয়ারও ইচ্ছা করে না। আমি যেন কিরকম। আরে আমি সঙ্গে থাকবো, আমি আমি ভয় কি আপনার? ও আমাকে উৎসাহ দেয়। মেজো মামাকে দেখে আসি, আপনি তো তখন পড়ুন বইখানা। হ্যাঁ, বইটা হাতে নিয়ে ভাবলাম, এটাকে এখনই আমাদের আগেই পাতালে পাঠিয়ে দিলে কেমন হয়? সিঙ্গাপুরে যাচ্ছি, সিঙ্গাপুরতে তো যাচ্ছি নে। আকাশ পাতালের বৃত্তান্ত আমার কি কাজে লাগবে? তারপর কিছুক্ষণ ইতস্তত করে বইটা পড়তে শুরু করি শেষের দিক থেকে। গোড়ার দিক থেকে পড়বো না বলেই শেষের দিকটাই ধরি আগে। শেষ পৃষ্ঠা থেকে আরম্ভ করে 134 পাতা পর্যন্ত এগিয়েছি কিংবা পিছিয়েছি, এমন সময় কর্ণবিদারী এক আওয়াজ এলো। সেই মুহূর্তেই আমার হাত থেকে খসে পড়ল বইটা এবং খসে পড়লাম চেয়ার থেকে। অত বড় জাহাজটা থরথর করে কাঁপতে লাগলো মুহুর্মুহু। উঠবো কিংবা অমনি করে পড়েই থাকবো, অর্থাৎ উঠবার আদৌ আবশ্যক হবে কিনা ইত্যাকার চিন্তা করছি। এমন সময় গোরার মেজো মামা হন্তদন্ত হয়ে ছুটে আসেন। এই যে বেঁচে আছো, বেঁচেই আছো তাহলে? হার্ট ফেল করনি এখনো? উহু, আমার তো এদিকে পিলে ফাটার উপক্রম।
জানান গোরার মামা। ব্যাপার কি, কি হয়েছে? ইঞ্জিন বাস্ট করলো নাকি? আর একটা জাহাজ, জাহাজে জাহাজে ঠোকাঠুকি। কি সর্বনাশ! মনে হচ্ছে কোনো চারা জাহাজ, চোরাই মালের জাহাজ টাহাজ হবে বোধ হয়। ধাক্কা মেরেই ছুটেছে, ওই দেখো না। ওই অবস্থাতেই ঘাড় উঁচু করে তাকালাম। আরেকখানা জাহাজের মতোই দেখতে সুদূর দিকচক্রবালের দিকে নক্ষত্র বেগে পালাচ্ছে। আমাদের শ্রীমান ততক্ষণে কাঁপুনি থামিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছেন স্তম্ভিত হয়ে। দুধারেই এন্টার ফাঁকা 200 জাহাজ যাবার মতন চওড়া পথ, তবু যে এরা কি করে মুখোমুখি আসে, মারামারি করে, আমি তো ভেবে পাই না। আমি বিরক্ত প্রকাশ করি। উপকূল থেকে আমরা এখন কদ্দূরে? মেজো মামার প্রশ্ন। 150 কি 200 মাইল হবে বোধ হয়। আমি বলি, 6-7 ঘন্টা তো চলছে আমাদের জাহাজখানা। বলতে বলতে ঢং ঢং করে অ্যালার্ম বেল বাজতে শুরু করলো এবং শ্রীমৎ গৌরাঙ্গদেব লাফাতে লাফাতে আবির্ভূত হলেন। এই মেজো মামা, এই মেজো মামা, দেখবে এসো, দেখবে এসো, কি মজা! আহা, আপনিও আসুন শিবরাম বাবু। জাহাজের কোলে কেমন হু হু করে জল ঢুকছে, আহ কি চমৎকার! তার হাততালি আর থামে না। অকুস্থলে উপস্থিত হয়ে দেখি ক্যাপ্টেন সেখানে দাঁড়িয়ে। খালাসিরা পাম্পের সাহায্যে জল নিকাশ করছে। চারিদিকেই দারুণ ত্রাস আর ত্রস্ততা। যাত্রীরা ভীত বিবর্ণ মুখে খালাসিদের কাজ দেখছে। সমস্ত জনপ্রাণীর মধ্যে আমাদের গোড়াই কেবল আনন্দে আত্মহারা। পাতালে যাবার পথ পরিষ্কার হচ্ছে কিনা ওর, কাজেই ওর ফুর্তি। কেন অনর্থক পাম করে মরছে? আমাকেই প্রশ্ন করে গোড়া। জাহাজটা ডুবে গেলেই তো ভালো হয়। ভালোটা যাতে সহজে না হয় তারই চেষ্টা করছে, বুঝতে পারছো না? আমার কণ্ঠস্বরে উষ্মা প্রকাশ পায়। কলিযুগে কেউ কি কারো ভালো চায়? যা বলেছে ভারী অন্যায় কিন্তু। এক মুহূর্তের জন্য থামে সে। আচ্ছা, ডাঙা এখান থেকে কতদূর? তা 2-3 মাইল হবে বোধহয়। মোটে? তাহলে তো সাঁতরেই চলে যেতে পার। কোন দিকে বলুন তো ডাঙাটা? সোজা নিচের দিকে। ও তাই বলুন, আপনি যা ভয় পাইয়ে দিয়েছিলেন। না, ভয় কিসের? আমি জোর করে হাসি। পাতালে যেতে হবে এবং পুরো 5 বছর থাকতে হবে সেখানে। তার আগে আর চলছে না, কি বলুন, তাই তো? আমার মতের অপেক্ষা করে গোরা। সমুদ্রটা তলিয়ে দেখতে সে অস্থির। পাতাল যেরকম জায়গা, সেখানে পুরো 5 মিনিটও থাকা যাবে কিনা এইরকম একটা সংশয় আমার বহু দিন থেকেই ছিল। পাতাল কাহিনীর 134 পাতা পর্যন্ত পড়েও সেই সন্দেহ আমার টলেনি, কিন্তু আমার অবিশ্বাস ব্যক্ত করে ওকে আর ক্ষুণ্ণ করতে চাই না। হঠাৎ সে সচকিত হয়ে ওঠে। এ- এ বইটা, সেই বইখানা কোথায়? ডেকেই পড়ে রয়েছে। আমি বলি, ডেকে ফেলে এসেছেন? কি সর্বনাশ, কি সর্বনাশ! কত কাজে লাগবে এখন বইটা। এখন কেউ যদি নিয়ে নেয়, সরিয়ে ফেলে। বলে গোরা বইয়ের খোঁজে দৌড়য়। কিরকম বুঝছো গতিকটা? মেজো মামা এগিয়ে আসেন। স্বয়ং জাহাজ তার কথার জবাব দেন। তার একটা ধার ক্রমশ কাত হতে থাকে। ডেকের সেই ধারটা পাহাড়ের গায়ের মতো ঢালু হয়ে নেমে যায়। সে ধারটা দিয়ে জলাঞ্জলি যাওয়া খুবই সোজা বলে মনে হয়। বসে বসেই শুরুত করে নেমে গেলেই হলো। অ্যালার্ম বেল আরো জোর জোর বাজাতে থাকে। ক্যাপ্টেন লাইফ বোর্ডগুলো নামাবার হুকুম দেন। জাহাজ পরিত্যাগের জন্য যাত্রীদের প্রস্তুত হতে বলেন। লাইফ বোট নামানোর জন্য তেমন হাঙ্গামা পোহাতে হলো না। জাহাজ তো কাত হয়েই ছিল। সেই ধার দিয়ে দড়ায় বেঁধে ওগুলো ছেড়ে দিতেই শটান জলে গিয়ে দাঁড়ালো। আরোহীরাও লাইফ বোটের অনুসরণে প্রস্তুত হলেন। সাবধানতা এই জন্য যে একটু পা ফসকালেই একেবারে লাইফ আর লাইফ বোটের বাইরে সমুদ্র গর্ভেই শটান। গোরার মেজো মামা এবং আমি, আমাদেরও বিশেষ দেরি ছিল না। যেমন ছিলাম তেমনি বোটে যাবার জন্য তৈরি হলাম। এমন দুঃসময়ে
লাগেজ, হোলডল বা সুটকেসের ভাবনা কে ভাবে? সন্দেশের বাক্সের কথাই কি কেউ মনে রাখে? কেই বা সঙ্গে নিতে চায় সেসব? কিন্তু গোরা, গোরা কোথায় গেল সে এই সংকট মুহূর্তে? আমি গলা ফাটাই এবং মেজো মামা আকাশ ফাটান। গোরার কিন্তু কোনো সাড়াই পাওয়া যায় না। কে জানে, হয়তো কেবিনে বসেই বই পড়ছে। আমার আশঙ্কা প্রকাশ পায়। এই কি পড়বার সময়? পড়াশোনা করার সময় কি এই? ওর কি সময় অসময় জ্ঞান আছে? আমি বলি। যা ওর পড়ার ঝোঁক। দুজনে আমরা কেবিনের দিকে দৌড়ই। না, কেবিনে তো নেই। তখন এদিকে ওদিকে দিক বিদিকে ছোটাছুটি শুরু করি, কিন্তু কোথায় গোরা? অবশেষে আমাদের জন্য সবুর না করে শেষ বোটখানাও ছেড়ে দেয়। সবগুলো বোটকেই দিকচক্রান্তে একে একে অন্তর্হিত হতে দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেজো মামা বসে পড়েন। আমি পড়ি শুয়ে। সেই পরিত্যক্ত জাহাজের প্রান্ত সীমায় তখন কেবলই আমরা দুজন। গোরা অথবা লাইফ বোট, কার বিরহ আমাদের বেশি কাতর করে বলা তখন শক্ত। খট করে হঠাৎ একটা শব্দ হতেই চমকে উঠি। দেখি শ্রীমান গৌরাঙ্গ হাসতে হাসতে অবতীর্ণ হচ্ছেন। সমুন্নত ডেকের চূড়ায় গিয়ে তিনি উঠেছিলেন। কোথায় ছিলি রে এতক্ষণ? গোরাকে দেখতে পাওয়া মাত্র সেখানে বসেই মেজো মামা যেন কামান দাগেন। কতক্ষণে বোটগুলো ছাড়ে দেখছিলাম, সবগুলো চলে যাবার পর তবেই আমি নেবেছি। কৃতার্থ করেছ, মনে মনে আমি কই। মেজো মামার দিক থেকে সহানুভূতির আশা কম দেখে ছেলেটা আমার গা ঘেঁষে দাঁড়ায়। কানে কানে বলে, পাতালে যাবার এমন সুযোগ কি ছাড়তে আছে মশাই? বা আপনি বলুন না। আমি চুপ করে থাকি। কি আর বলবো? আশঙ্কা হয় এখন কথা বলতে গেলেই হয়তো তা কান্নার মতো শোনাবে। নিশ্চিত মৃত্যুর সম্মুখে কান্নাকাটি করে লাভ। ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। ওর চাপা গলার সান্ত্বনা পাই। ফিরে এসে আপনিও প্রেমেন বাবুর মতো অমনি একখান বইয়ের মতো বইও লিখতে পারেন। আমি শুধু বলি, হ্যাঁ, ফিরে আসতে পারি যদি। মুখ ফুটে এর বেশি বলতে পারি না। মুখের ফুটো বুঝে আসছিল আমার। ক্রমশ বিকেল হয়ে আসে। অনেকক্ষণ বসে থেকে অবশেষে আমরা উঠি। খাওয়ার এবং শোয়ার ব্যবস্থা করতে হবে তো। যতক্ষণ অথবা যতদিন এই জাহাজের এমনি ভেসে থাকার মতিগতি থাকবে আর এই পাশ দিয়ে যেতে যেতে অন্য কোনো জাহাজ আমাদের দেখতে পেয়ে তুলে না নেবে, ততক্ষণ বা ততদিন টিকে থাকার একটা বন্দোবস্ত করতে হবে বই কি। আফসোস করে আর ফল কি এখন? জাহাজকে ধন্যবাদ দিতে হয়, তিনি সেই রূপ কাত হয়েই রইলেন, বেশি আর তলাবার চেষ্টা করলেন না। আমরা তিনজনে এধারে ওধারে এবং কেবিনে পরিভ্রমণ শুরু করলাম। না, খাবার দাবার অপর্যাপ্তই রয়েছে। 5 বছর না হোক 5 সপ্তাহ টেকার মতো নিশ্চয়ই। বিস্কুট, রুটি, মাখন, চকোলেট, জ্যাম, ঠান্ডা মাংস, টিনকে টিন। গোরার পুলক আর ধরে না। তার কলরব আমাদের একেবারে খেপিয়ে তুলল প্রায়। খাওয়া দাওয়া সেরে একটা প্রথম শ্রেণীর কেবিনে শয়নের আয়োজন করা গেল। ডেকের টিকিট কেটে প্রথম শ্রেণীতে যাওয়ার সুযোগ পাওয়া কতখানি সুবিধার, নরম গদির আরামের মধ্যে গদগদ হয়ে গোরা আমাদের তাই বোঝাতে চায়। কিন্তু তার সূত্রপাতেই এক ধমকে মেজো মামা থামিয়ে দেন ওকে। পরের দিন ভোরে ঘুম ভাঙলে সবাই আমরা চমৎকৃত হলাম। এ কি, কেবিনের দরজা কেবিন ছাড়িয়ে এত উঁচুতে গেল কি করে? রাতারাতি জাহাজটা কি আরেক ডিগবাজি খেলো নাকি? বাইরে বেরিয়ে যে কারণ বের করব তারও জো নেই, কেননা দরজা গেছে কড়িকাঠের জায়গায়, কিন্তু আমরা দরজার জায়গায় নেই। আমরা যে কোথায় আছি ঠিক বুঝতে পারছি না। গোরা কিন্তু আমাদের কাজের ছেলে। কোত্থেকে একটা দড়ি বাগিয়ে এনে হুক লাগিয়ে ফাঁসের মতো করে দরজার দিকে ছুঁড়ে দিল। কয়েকবার ছুটতেই আটকালো ফাঁসটা। তারপর তাই ধরে সে অবলীলাক্রমে উপরে উঠে গেল। ফাঁসটাকে দরজার সঙ্গে ভালো করে বেঁধে দড়িটা নামিয়ে দিল সে আমাদের উঠবার জন্য। যে দড়িপথ গোড়ার পক্ষে মিনিট খানেকের পরিশ্রম, তাই বেয়ে উঠতে দুজনেই আমরা নাস্তানাবুদ হয়ে গেলাম।
অনেকক্ষণে অনেক উঠে পড়ে বিস্তর ধস্তাধস্তি করে ওর ঘাড়ে পড়ে পরম্পরায় বহুত কায়দা কসরতে ঘরমাক্ত কলেবরে অবশেষে আমরা উপরে এলাম। এসে দেখি জাহাজ এবার অন্য ধারে কাত হয়েছেন, অন্যদিকে হেলেছেন। তাই আমাদের প্রতি এই অবহেলা। সেই জন্যই কেবিনের মেঝে পরিণত হয়েছে দেওয়ালে, আর দেওয়াল হয়ে দাঁড়িয়েছে ছাদ জাহাজের মেজাজে। জাহাজের এই রকম দোলায় অতপর কি করা যায় তাই হলো আমাদের ভাবনা। কই, তবে ব্রেকফাস্ট করা যাক। গোরা প্রস্তাব করল। এই রে, মেজো মামা বাজের মতন ফাটবেন এইবার। মুখ না ধুতেই প্রাতরাশের সম্মুখে এই প্রস্তাবে না, আর রক্ষা নেই। কিন্তু আমার আশঙ্কা ভুল। মেজো মামার দিক থেকে কোনোই প্রতিবাদ এলো না। কাল থেকে গোরার প্রত্যেক কথাতেই তিনি চটছিলেন, কিন্তু এ কথায় তাঁর সর্বান্তকরণ সায় দেখা গেল। প্রাতরা সেরে সবচেয়ে উঁচু এবং ওরই মধ্যে আরামপ্রদ একটা স্থান বেছে নিয়ে সেখানে আমরা তিনটি প্রাণী গিয়ে বসলাম। বসে বসে সারাদিন জাহাজটার আচার ব্যবহার লক্ষ্য করি। প্রত্যেক ঘন্টায় একটু একটু করে জলের তলায় তিনি সমাধিস্থ হচ্ছেন। এইভাবে চললে তাঁর আপাদমস্তক তলানো ক ঘন্টার বা ক দিনের মামলা মনে মনে হিসাব করি। হয়েছে হয়েছে। মেজো মামা হঠাৎ চিৎকার করে ওঠেন। যখন আমরা জাহাজে উঠলাম মনে নেই তোমার? জাহাজের খোলে যত রাজ্যের লোহা লক্কর বোঝাই করছিল, মনে নেই? হ্যাঁ আছে। তা কি হয়েছে তার? লক্করগুলো তো ভেঙেছে, এখন এই লোহার ভারেই জাহাজ ডুবছে। খোলের ভেতর থেকে লোহাগুলো তুলে এনে যদি জলে ফেলে দেওয়া যায় তাহলে হয়তো জাহাজটাকে ভাসিয়ে রাখা যায়। আমি ঘাড় নাড়ি। তা বটে, কিন্তু কে আনবে সেই লোহা এবং কি করেই বা আনবে? গোরা উৎসাহিত হয়ে ওঠে। আনবো আনবো আমি। তার কেবলমাত্র আদেশের অপেক্ষা। থাম। মেজো মামা প্রচন্ড এক ধমক লাগান। লক্করদের সবাই কি গেছে? আপাতত একে জলে ফেলে দিলেও জাহাজটা কিছু হালকা হতে পারে বোধহয়। দেব ফেলে? আমি বললাম। থামো তুমি। মেজো মামা গরম হলেন আরো। তোমরা দুজনে মিলে আমাকে পাগল করবে দেখছি। তার চেয়ে এক কাজ করা যাক, আমি গম্ভীরভাবে বলি। জাহাজের কেবিনগুলো ওয়াটার টাইট বলে শুনেছি। বড় দেখে একটার মধ্যে ঢুকে ভালো করে দরজা এঁটে আজকে রাতটা কাটানো যাক, তারপর কালকের কথা। কাল যদি ফের বেঁচে থাকি তখন। তাই করা গেল। স্টোর রুম থেকে প্রচুর খাবার এনে সবচেয়ে বড় একটা কেবিনের মধ্যে আমরা আশ্রয় নিলাম। গোরা কতগুলো টর্চ বাতি নিয়ে এসেছিল, তাদের আর আমাদের একসঙ্গে জ্বালাতে শুরু করলো। টর্চের সাহায্যে টর্চার করার নামই হচ্ছে জ্বালানো। মেজো মামা বললেন, এর চেয়ে জ্বালাতন আর কি আছে? আর ঠিক এই ঘুমের সময়টাতেই। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু রাত যেন আর কাটে না। যতক্ষণ সম্ভব এবং যতদূর সাধ্য প্রাণপণে আমরা ঘুমিয়েছি, কিন্তু ঘুমানোর তো একটা সীমা আছে। গোরা সেই সীমানায় এসে পৌঁছেই ঘোষণা করে, এইবার ব্রেকফাস্ট করা যাক। এই রাত থাকতেই? শুয়ে শুয়েই আমি চমকে উঠি। খিদে পেয়েছে যে। খিদে কি আমারও পাইনি? কিন্তু কিন্তু তা বলে এই রাত থাকতে ব্রেকফাস্ট? এরকম বেয়াক্কেলে কথা কেউ শুনেছে কখনো কারোর বাপের জন্মে? ভদ্রলোক শুনলে বলবে কি? আহা, ছেলে মানুষ, খিদে পেয়েছে খাক না। এখানে তো ভদ্রলোক কেউ নেই, কে শুনছে? বিস্কুটের টিনটা গোড়ার দিকে আগিয়ে দিই। বারে, আমি বুঝি বাদ? মেজো মামা আমার দিকে হাত বাড়ান। ছেলে মানুষ বলে কি ও মাথা কিনেছে নাকি? ছেলে মানুষ না হলে খিদে পেতে নেই কো? মেজো মামাকেও একটা টিন দিতে হয় এবং নিজেও আমি একটা টিন শেষ করি। তারপর আবার ঘুম, তারপর আবার অনেকক্ষণ কাটে, আবার ঘুম ভাঙে, আবার খাবার পালা। এইভাবে বারবার 3 বার ব্রেকফাস্টের দাবি মিটিয়েও সকালের মুখ দেখা যায় না। 12টা বিস্কুটের টিন ফুরোয়, কিন্তু 12 ঘন্টা রাত আর ফুরোয় না। তখন বিচলিত হতে হয় সত্যি। ওরা টর্চটা চালো তো একবার, কি ব্যাপার দেখা যাক। টর্চের আলো ফেলে কেবিনের পোর্ট হোলের ভিতর দিয়ে যা দেখি
তাতে চোখ কপালে উঠে যায়। জল, কেবল সমুদ্রের কালো জল, তাছাড়া আর কিছুই চোখে পড়ে না। সর্বনাশ করেছে। মেজো মামা কন খুব সংক্ষেপেই, হ্যাঁ, আমরা জলের তলায় ডুবে গেছি, আমাদের জাহাজ ডুবে গেছে কখন। কিন্তু এ কথা মুখে ফুটে না বললেও চলতো, কেননা এই তথ্য আর অস্পষ্ট ছিল না যে আমাদের আর আশেপাশের কেবিনগুলো সব ওয়াটারটাইট বলেই আমরা বেঁচে আছি এখনো পর্যন্ত। পোর্টহোলের কাচের সার্সিটা পুরু, এত পুরু যে তা ভেঙে জল ঢুকতে পারবে না, তাই রক্ষা। এবার কিন্তু মারা গেলাম আমরা। কান্নার উপক্রম হয় মেজো মামার। কতক্ষণ আছি তাই বা কে জানে। মেজো মামার দীর্ঘ নিঃশ্বাস পড়ে। ব্রেকফাস্টের সংখ্যা ধরে হিসেব করলে মনে হয় এক রাত কেটে গিয়ে গোটা দিনটা কাটিয়ে এখন আমরা আরেক রাতে এসে পৌঁছেছি। তবে তবে আর কি হবে? মেজো মামার হতাশার স্বর শুনে দুঃখ হলো। তারপরে নিজেই তিনি নিজের প্রশ্নের উত্তর দিলেন। দাও আমার রুটি মাখনের বাক্সটা, সাবার করা যাক তাহলে। মুখ থেকে কথা খসতে না খসতেই গোরা মাতুল আজ্ঞা পালন করে। এসব দিকে ওর খুব তৎপরতা। এইভাবে কতদিন এখানে কাটাতে হবে কে জানে, হয়তো বা যাবজ্জীবনী। পাউরুটির পেছনে মুখের কথা অস্পষ্ট হয়ে আসে মেজো মামার। না খেয়ে তো আর বাঁচা যায় না, অতএব খাওয়াই যাক, কি করা যাবে। তারপর থেকে উদরকেই আমরা ঘড়ির কাজে লাগাই। আবার খিদে পেলেই বুঝি আরো 6 ঘন্টা কাটলো। এই করেই দিন রাত্রির হিসেব রাখা হয়। এসব বিষয় গোড়ার পেট সবচেয়ে নিখুঁত, একেবারে কাঁটায় কাঁটায় চলে, ঘন্টায় ঘন্টায় সাড়া দেয়। এইভাবে কয়েকটা ব্রেকফাস্ট কেটে যাবার পর মনে হলো কেবিনের অন্ধকার যেন অনেকটা ফিকে হয়ে এসেছে। হ্যাঁ, এই যে বেশ আলো আসছে পোর্টহোল দিয়ে। কি ব্যাপার? ব্যগ্র হয়ে ছোটেন মেজো মামা পোর্টহোলের দিকে। কই, আকাশ তো দেখা যাচ্ছে না, চারিদিকে জল যে। তার করুণ ধ্বনি আমাদের কানে বাজে। না, এখনো জলের তলাতেই আছি বটে, তবে কিছুটা উপরে উঠেছি, সূর্যরশ্মি প্রবেশের আওতার মধ্যে এসেছি। আমার মনে হয় ইতিমধ্যে উপরের মাস্তুল টাস্তুলগুলো খসে গিয়ে ভার কমে যাওয়ায় খানিকটা হালকা হয়ে নিমজ্জিত জাহাজটা কিছু উপরে উঠতে পেরেছে। যাক, একটু আলো তো পাওয়া গেল, এই লাভ। থাক না জল চারিদিকে, আমাদের কেবিনের মধ্যে তো নেই, এই বাকি কম বাঁচুয়া। সান্ত্বনার স্বরে এই বলে মেজো মামার কথার আমি জবাব দিই। প্রত্যুত্তরে মেজো মামা শুধু আর একটা দীর্ঘশ্বাস মোচন করেন। আমার কিন্তু এমনি জলের তলা থাকতেই ভালো লাগে। কিরকম মাথার উপরে, তলায়, চারধারেই অথই জল, কেমন মজা। যত দূরে চাও খালি সমুদ্র আর সমুদ্র। গোরা এতক্ষণে একটা কথা কয়। বাড়ির চেয়ে এখানে এখন ঢের ভালো। হ্যাঁ, বাড়ির চেয়ে ভালো বই কি। মেজো মামা নতুন বিস্কুটের টিন খুলতে খুলতে বলেন, জলে ডুবে বসে আছি, জলাঞ্জলি হয়ে গেছে আমাদের, ভালো না? জলে ডুবে কিরকম? গোরা প্রতিবাদ করে। ডুবে গেলেও আমরা কত নিচে আছি শিবরাম বাবু? 20, 30, 40 ফিট, কি আরো বেশি হবে কে জানে। আমি জানাই। ওরে, ডুবন্ত লোকের কাছে 30 ফিট জলের তলাও যা, আর 1000 ফিটও তাই, সবই সমান, কোনোটাই ভালো নয়। আবার মেজো মামার দীর্ঘ নিঃশ্বাস। কিন্তু মেজো মামা, আমাদের কেবিনের মধ্যে তো এক ফোঁটাও জল ঢুকতে পারছে না, তাহলে ডুবলামই বা কি করে? আবার গোরার জিজ্ঞাস্য হয়। আরে জলে যদি না পড়ি, না যদি হাবুডুবু খাই, আমরা মরবো কেন? বলেই সে আমার দিকে প্রশ্নবাণ ছাড়ে। আহা, জল ঢুকছে না যেমন হাওয়াও ঢুকতে পারছে না যে তেমনি। আমি ওকে বোঝাবার প্রয়াস পাই। আর আমার মনে হয় মানুষের জলে ডুবে যে মারা যায় সে জলের প্রভাবে নয়, হাওয়ার অভাবেই। এই কারণেই গায়ে জলের আঁচড়টিও না লাগিয়ে আমরা সোনপাপড়ির মতো শুকনো থেকেও সমুদ্র গর্ভে ডুবে মারা যেতে পারি। আজই হোক কিংবা কালই হোক, সঞ্চিত হওয়ার অক্সিজেন নিঃশেষ হয়ে গেলেই, অক্সিজেন বঞ্চিত হলেই আমরা
গুরুতর বৈজ্ঞানিক গবেষণার মাঝখানেই গোরা সশব্দে লাফিয়ে ওঠে। এ কি? কে ওখানে? ওকে আমাদের সবার দৃষ্টি পোর্ট হোলের প্রতি আকৃষ্ট হয়। ওর সার্সির ওধারে বদন ব্যাদান করে এ আবার কোন প্রাণী বাবা? অজানা কোনো জানোয়ার? সমুদ্রের তলায় এমন বিচ্ছিরি বিটকেল বিদঘুটে চেহারা ভয় দেখাচ্ছে সে আমাদের। শার্ক। মেজো মামা পর্যবেক্ষণ করে কন, এরই নাম শার্ক। হ্যাঁ, বইয়ে পড়েছি বটে। এই সেই শার্ক। গোরার উৎসাহের সীমা থাকে না। পোর্ট হোলের উপর সে ঝুঁকে পড়ে একেবারে। উহুম, অত না, অত কাছে নয়, কামড়ে দিতে পারে। আমি সতর্ক করে দিই, এমনকি না কামড়ে একেবারে গিলে ফেলাও অসম্ভব নয়। বাহ, সার্সি রয়েছে না মাঝখানে। গোরা মোটেই ভয় খাওয়ার ছেলে নয়। তোকে দেখলেই সুখাদ্য মনে করবে, তখন সার্সি ফার্সি ভাঙতে ওর কতক্ষণ? মাঝখান থেকে আমরাও মারা পড়বো তোর জন্যই। গোরা কিন্তু ততক্ষণে অতিথির সঙ্গে ভাবের আদান প্রদান শুরু করেছে। সেদিন বিকেল থেকেই কেবিনের বাতাস দুর্গন্ধ হয়ে উঠল। এইবার কমে আসছে অক্সিজেন, বিষাক্ত হয়ে উঠছে বাতাস। আমি বললাম, এরপর নিঃশ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হবে আমাদের। তাহলে উপায়? মুখখানা সমস্যার মতো করে তোলেন মেজো মামা। তাহলে এক কাজ করা যাক, যত টিন আর বিস্কুট আছে সব খেয়ে শেষ করা যাক। এসে খেয়ে দে, তারপর গলায় দড়ি দিলেই হবে। খাবি খেয়ে অল্পে অল্পে মরার চেয়ে আত্মহত্যা করা ঢের ভালো। ঠিক অত উপাদেয় না হলেও আর একটা উপায় আছে এখনো। মেজো মামাকে আশ্বস্ত করি, আমাদের দুধারেই কেবিন, উপরে আর নিচের তলাতেও। আপাতত দেয়ালে এবং মেঝে ছেঁদা করে ওইসব ঘরের বিশুদ্ধ বাতাস আমদানি করা যাক। এই ঘরের দূষিত বায়ু সব দূর করে দিই, তারপর শেষে ছাদ ফুটো করলেই হবে। আপাতত এতেই এখন চলে যাবে দিন কতক। মেজো মামা স্বস্তির সুদীর্ঘ নিঃশ্বাস ছাড়েন। গোরা বলে, তার চেয়ে আমরা জুড়ে জুড়ে নিঃশ্বাস ফেলি না কেন? তাতেও তো কিছু বাতাস বাড়তে পারে। হ্যাঁ, কি বলেন? মেজো মামা কটমট করে তাকান ওর দিকে। আমি কোনো উত্তর দিই না। এর পরের কদিনের ইতিহাস সংক্ষেপে এই: ঘরের বাতাস ফুরিয়ে এলেই এক এক ধারে এক একটা করে গর্ত বাড়ে। বাতাসের কমতি গর্তের বাড়তির দ্বারা পুষিয়ে যায়। গোটা জাহাজটা আমাদের ভাগ্যক্রমে এয়ার ওয়াটার টাইট ছিল বলেই এই মাচুয়া। শার্কটা গোড়ার রূপে গুণে মুগ্ধ হয়েছিল নিশ্চয়ই। সে কেবলই ঘুরে ঘুরে আসে। গোরা তার শার্ক বন্ধুর সঙ্গে আলাপ করে সময় কাটায়। ইতিমধ্যেই দুজনের ভাব বেশ জমে উঠেছে। সামুদ্রিক সব বিষয়কর্ম ফেলে ঘুলঘুলির কাছেই ঘোরাফেরা করছে শার্কটা। আর গোরার তরফেও আগ্রহের অভাব নেই। সুযোগ পেলেই সে সমুদ্রচর বন্ধুর আদর আপ্যায়নের কসুর করে না। বেশিরভাগ সময়ই ওদের মুখোমুখি দেখা যায়, মাঝে সার্সির ব্যবধান মাত্র। কোন দুর্বোধ্য ভাষায় যে ওরা আলোচনা করে তা ওরাই জানে কেবল। মেজো মামা একটার পর একটা বিস্কুটের বাক্স উজাড় করে চলেন। আর কারো হস্তক্ষেপ করার জো নেই ওদিকে। মেজো মামার প্রসাদ পায় গোরা, আর কখনো সখনো নিজের প্রসাদের দু এক টুকরো আমাকে দেয়। আমি হাঁ করেই থাকি। উঠে কি হাত বাড়িয়ে খাবার কষ্ট স্বীকার করার ক্ষমতাও যেন নেই আমার। গোরার ভুলবশত কচ্চিৎ কখনো এক আধখানা যা গোঁফের তলায় এসে পড়ে, তাতেই আমার জীবিকা নির্বাহ হয়ে যায়। শুয়ে শুয়ে প্রেমেনের বইখানা পড়ি। দুবার পড়ে ফেলেছি এর মধ্যে, একবার শেষ থেকে গোড়ার দিকে, আর একবার গোড়া থেকে শেষের দিকে। এইবার মাঝখান থেকে দুদিকে পড়তে শুরু করেছি যুগপৎ। কদিন এইভাবে কাটে জানি না। খাওয়া আর শোয়া ছাড়া তো কোনো কাজ নেই, শুয়ে পড়া আর শুয়ে শুয়ে পড়া। এমনি করে একদিন যখন বইটার দিকবিদিকে পড়ছি, এমন সময় অকস্মাৎ সমুদ্রতল যেন তোলপাড় হয়ে উঠল। আমাদের কেবিন কাঁপতে লাগলো। একটা গমগমে আওয়াজ শুনতে পেলাম। সন্ত্রস্ত হয়ে উঠে বসলাম আমরা। কি ব্যাপার? প্রশ্নের পর মুহূর্তেই পোর্ট হোলের ফাঁক দিয়ে সূর্যের উজ্জ্বল আলো আমাদের কেবিনের মধ্যে ঢুকল। এ কি? এই আকস্মিক দুর্ঘটনায় সবাই আমরা চমকে গেলাম। আকাশ, আকাশ! মেজো মামা চিৎকার করে আকাশ ফাটান। তাই তো, আকাশই তো বটে। ঘুলঘুলির ফাঁক দিয়ে দেখি
রৌদ্রপ্রজ্জ্বল সুনীল আকাশ, নীলাভ শূন্যের তলায় দিগন্ত বিস্তার সমুদ্রের কালচে নীল জল। আবার যে এইসব নীলিমার সাক্ষাৎ পাবো এমন আশঙ্কা করিনি। ভেসে উঠেছি আমরা, ভাসছি আবার, কিন্তু ভেসে উঠলাম কি করে? মেজো মামা হঠাৎ কঠোরভাবে চিন্তা করেন, অনেক ভেবেচিন্তে বলেন, হয়েছে, ঠিক হয়েছে। জাহাজের খেলটা গেছে খসে, সেই সঙ্গে যত লোহা লক্কর ছিল সব গেছে জলের তলায়। তার জন্যই ওই বিচ্ছিরি আওয়াজটা হলো তখন। তাইতেই বুঝেছিস ওরা? গোরা ততক্ষণে কেবিনের দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়িয়েছে। তারও আর্তনাদ শোনা যায় সঙ্গে সঙ্গেই। জাহাজ, মেজো মামা জাহাজ, ও এদিক দিয়ে যাচ্ছে, দেখো দেখো দেখো। এতদিনে ও একটা বুদ্ধিমানের মতো কাজ করে। হাফ প্যান্টের পকেট থেকে লাল সিল্কের রুমালটা বার করে নাড়তে শুরু করে দেয়। আমি ওটা ওকে একদা উপহার দিয়েছিলাম ওর জন্মদিনে। আমাদের নবজন্মদিনে সেটা এখন কাজে লাগে। রেঙ্গুন থেকে চাল বোঝাই হয়ে জাহাজটা কলকাতা ফিরছিল। জাহাজে উঠে হাঁপ ছেড়ে বাঁচি। অচেনা মানুষের মুখ দেখে আনন্দ হয়। ক্যালেন্ডারের তারিখ মিলিয়ে জানা যায় পুরো 5-5টা দিন আমরা জলের তলায় ছিলাম। যা হোক, পাতালবাস হলো মামা। মেজু মামা ঘাড় নাড়লেন। 5 দিন না তো, 5 বছর। পাতালে তো একদিন কাটলো, এখন হাসপাতালে কদিন কাটে কে জানে। আমি বলি, যা বিস্কুট পেটে গেছে এই কদিনে, শুকনো বিস্কুট চিবোতে হয়েছে 3 রাত। গোরা বলে, বারে, বিস্কুট বুঝি খারাপ? ও তো খুবই ভালো জিনিস। বিস্কুট খেতে পেলে ভাত আবার খায় নাকি মানুষ? গোরার মামা গুম হয়ে থাকেন। তাঁর ভোট যে বিস্কুটের আর গোড়ার পক্ষেই, সেটা বোঝা যায় বেশ।